হ্যালো ফ্রেন্ডস, আই ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল এগেন। অনেক দিন পরে আজকে ক্লাস নিচ্ছি এবং আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিক শুরু করতে চলেছি, যেটা আমাদের আগে যে আমরা হাইওয়ে পড়ছিলাম সেক্ষেত্রে তোমরা খুব ভালো করেই জানো যে হাইওয়ে ম্যাটেরিয়ালটা আমরা কমপ্লিট করে ফেলেছি মিক ডিজাইনের সাথে, এবং আজকে আমরা পেভমেন্ট ডিজাইনটা শুরু করব। পেভমেন্ট ডিজাইন একটু বড় টপিক, খুব বেশি বড় যে তা নয়, ইম্পর্টেন্ট আছে কিছু কিছু জায়গায় আবার ইম্পর্টেন্ট নেইও, বাট আমাকে তো সব কিছু পড়িয়ে যেতে হবে। যেমন তোমাদের কয়েকটা কথা বলি, আমি দেখবে কিছু কিছু জায়গায় ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনের কিছু মেথডস পড়াবো, যেমন ট্রাইঅ্যাক্সিয়াল মেথড হোক, যেমন ধরো সে ফর এক্সাম্পল তোমাদের বলি বার্মিস্টার মেথড হোক, অনেকগুলো মেথড পড়াবো। এর মধ্যে কিছু কিছু মেথড ইম্পর্টেন্ট আছে যেগুলো আমি বলে দেবো, যেগুলোতে পরীক্ষায় আসে। ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যেগুলো আমরা এর আগে এক্সামগুলোতে রিপিটেটিভলি দেখেছি আসতে। ইম্পর্টেন্ট নয় কোনগুলো, যেগুলো হয়তো 10 বছরে একবার করে আসে, সেগুলো আমি উল্লেখ করে দেবো, এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোও বলে দেবো। আবার রিজিড পেভমেন্ট ডিজাইন যখন আমি পড়াবো তখন দেখবে পেভমেন্ট ডিজাইন থেকে খুব বেশি কোশ্চেন্স আসে না ওখানে বেসিক্যালি, কিন্তু কনসেপচুয়াল কিছু কোশ্চেন্স আসে। মানে স্ট্রেসটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় রিজিড পেভমেন্টের ক্ষেত্রে। কম্বিনেশনস অফ স্ট্রেসেস, সামার, ডে, উইন্টার, রাত্রিবেলা, মানে বিভিন্ন রকম কম্বিনেশনস আছে। যখন আমি পড়াবো তখন আমি বলে দেবো। তো কোনটা ইম্পর্টেন্ট না আমি সবই তোমাদের পড়িয়ে দেবো। আমাকে এখানে সবই পড়াতে হবে। আই উইল নট লিভ এনি টপিক লেফট বিহাইন্ড। ঘটনা হচ্ছে এইটা, ঠিক আছে? এইবার তার মধ্যে ইম্পর্টেন্ট কোনটা না ইম্পর্টেন্ট কোনটা সেটাও বলে দিচ্ছি, কোনটা তোমরা পড়বে না পড়বে সেটাও তোমরা বলে দিচ্ছি। আমার এই চ্যানেলে পড়ানোর পারপাস কিন্তু মানে কোচিং করানোর মতো নয়, সেই জন্যই আমি এখানে পুরো জিনিসটাই পড়িয়ে দেবো। কোনটা নেবে না নেবে সেটা তোমার ব্যাপার, ঠিক আছে? চলো আমরা প্রথমে আজকে পেভমেন্টটা একটু কী জিনিসটা দেখি। পেভমেন্ট ডিজাইন শুরু করব। ফার্স্ট আমরা আজকে শুরু করব হচ্ছে পেভমেন্ট ডিজাইন। আশা করি দেখা যাচ্ছে, অসুবিধা হওয়ার কথা না। দেখি, দেখতে একটু অসুবিধা হতে পারে। এক সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমরা এবার শুরু করবো হচ্ছে পেভমেন্ট ডিজাইন। দেখো, পেভমেন্ট বলতে বেসিক্যালি দুই ধরনের পেভমেন্ট হয়, একটা ফ্লেক্সিবল পেভমেন্ট, একটা রিজিড পেভমেন্ট। এবার এই ফ্লেক্সিবল রিজিড পেভমেন্টের কম্বিনেশন আর একটা পেভমেন্ট আছে, যেটাকে আমরা অনেক সময় সেমি রিজিড পেভমেন্ট বলি বা কম্পোজিট পেভমেন্ট বলি। তো সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে একটা দাগ টানবো এখানে, দাগ টেনে ফ্লেক্সিবল পেভমেন্টটা পড়াবো, তারপরে ডান দিকে রিজিড পেভমেন্টটা পড়াবো। আমি খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে তোমাদের ডিসকাশন করব। তোমরা পরীক্ষাতে জেনারেলি জিজ্ঞেস করে হচ্ছে ফ্লেক্সিবল এবং রিজিড পেভমেন্টের ডিফারেন্স কী, ঠিক আছে? তখন তোমরা একে একে পয়েন্ট করে করে বলতে থাকবে। এক্সেস বাড়িয়ে কিন্তু কোনো লাভ নাই, পয়েন্ট ওয়াইজ পড়া থাকলে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে সবার প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট। ফ্লেক্সিবল পেভমেন্ট, আচ্ছা প্রথমেই বলে দিই ফ্লেক্সিবল পেভমেন্টটা আমি একটু বড় রাখবো, কারণ কি এটা বোঝা খুব জরুরি। এই টপিকটা ফ্লেক্সিবল পেভমেন্টটা, এটা না বুঝলে রিজিড পেভমেন্ট বুঝতে পারবে না। পরীক্ষাতে 10 নম্বরের কোশ্চেন্স যদি পেভমেন্ট ডিজাইন থেকে আসে, 7 নম্বর এখান থেকে আসবে, 3 নম্বর এখান থেকে আসবে। অতএব ফ্লেক্সিবল পেভমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট, এবং যেহেতু এটা বেসিক তৈরি করবে তোমাদের, এবং ম্যাক্সিমাম জায়গায় তুমি ফ্লেক্সিবল পেভমেন্টই দেখতে পাবে, রিজিড পেভমেন্ট আর কত হয়। তো সেই জন্য এটার ইম্পর্টেন্সটাও বেশি হয়ে থাকে। ফ্লেক্সিবল পেভমেন্ট মাথায় শোনার সাথে সাথে অনেকের মনে হয় কি ফ্লেক্সার। নতুন যারা পড়াশোনা করছো, দেখো ফ্লেক্সার আলাদা জিনিস, ফ্লেক্সিবিলিটি আলাদা জিনিস। ফ্লেক্সার মানে হচ্ছে বেন্ডিং, ঠিক আছে? এই ফ্লেক্সারের সাথে কিন্তু বেন্ডিংয়ের কোনো সম্পর্ক নেই, এটা মনে রাখবে। তোমরা পড়েছো না, বেন্ডিংকে ফ্লেক্সার বলে, IS 456 কোডে লেখা আছে। কিন্তু ওই বেন্ডিং আর এই কিন্তু এক নয়, একদমই আলাদা। কারণ কি, যেখানে বেন্ডিং হবে সেখানে ফ্লেক্সিবল পেভমেন্ট হবে না। তার মানে ফ্লেক্সিবল পেভমেন্ট মানে কোনো রকম বেন্ডিং আসবে না, সবার প্রথমে মনে রাখবে। দের ইজ নো বেন্ডিং ইনভলভ ইন দ্য ফ্লেক্সিবল পেভমেন্ট, ঠিক আছে? তাহলে ফ্লেক্সিবল পেভমেন্টের ঘটনাটা কি? ফ্লেক্সিবল পেভমেন্টের ঘটনা হলো, যেটা মেইন প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তোমাদের মনে রাখতে হবে ইন কেস অফ ফ্লেক্সিবল পেভমেন্ট, দ্যাট ইজ it is formed by layers of কি subgrade, subbase, base and wearing course from bottom to top। বুঝতে পারলে? এবার এর যদি আমি একটা ক্রস সেকশন ড্র করতে বলি, যেটা পরীক্ষায়
অনেক জায়গায় তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ফ্লেক্সিবল পেভমেন্ট ক্রস সেকশন ডিজাইন করে দেখাও, এরকম দেখাবে, ছোটো করেই দেখাচ্ছি। এখানে হচ্ছে সাবগ্রেড, যেটা বেসিক্যালি কম্প্যাক্টেড সয়েল হয়, এটা হচ্ছে তোমার কম্প্যাক্টেড সয়েল, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার থাকবে সাববেস, বেস, আর উপরে হচ্ছে ওয়্যারিং কোর্স। সাববেস, বেস, আর এটা হচ্ছে ওয়্যারিং কোর্স। এই ওয়েতে তোমার ফ্লেক্সিবল পেভমেন্টের লেয়ারগুলো থাকে। আচ্ছা, এটা হলো 1 নম্বর। সেকেন্ড হচ্ছে এর ক্রিটিক্যাল কন্ডিশনটা কী, মনে রাখবো, হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল কন্ডিশন। এর ক্রিটিক্যাল কন্ডিশন হলো দ্য ইচ অ্যান্ড এভরি লেয়ার, মানে এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর লেয়ার, ইচ অ্যান্ড এভরি লেয়ার শুড এবেল টু টেক দ্য কম্প্রেসিভ স্ট্রেস। তাহলে কি, ইচ অ্যান্ড এভরি লেয়ার of flexible pavement should be able to take compressive stress developed due to loading। তার মানে এই লেয়ারের যে ক্রাইটেরিয়া আছে ফ্লেক্সিবল পেভমেন্টে, সেটা হচ্ছে ইচ অ্যান্ড এভরি লেয়ারে যে কম্প্রেসিভ স্ট্রেংথ আছে দ্যাট শুড বি গ্রেটার দেন অ্যাপ্লাইড কম্প্রেসিভ স্ট্রেস। মানে এরকম মনে রাখবে ছোট করে যে কম্প্রেসিভ স্ট্রেংথ বলছি কিন্তু, হ্যাঁ, অফ ইচ লেয়ার শুড বি গ্রেটার দেন অ্যাপ্লাইড compressive stress in each layer। এটা হলো 2 নম্বর। 3 নম্বর দেখো, খুব ইম্পর্টেন্ট, লোড ট্রান্সফার ফ্রম টপ টু বটম occurs কীভাবে আসে, বাই গ্রেন টু গ্রেন ট্রান্সফার, তার মানে লোড ট্রান্সফার হচ্ছে গ্রেন টু গ্রেন ট্রান্সফারের মাধ্যমে। এটা কম্প্রেশন, যেহেতু এখানে কম্প্রেসিভ লোডটা আসে, উপরে যখন হুইল যায় তখন কম্প্রেশনটা হয় হয়তো, সেই জন্য গ্রেন টু গ্রেন ট্রান্সফার আরও ভালো হয়। মানে তোমরা নিশ্চয়ই জানো যে কংক্রিট যে আছে, ধরো একটা কংক্রিট আছে, কংক্রিটে যখন তুমি চাপো তখন পোর্সগুলো ছোটো হয়ে যায়, তেমনি এখানেও যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো আরও ক্লোজ চলে আসে। তো কম্প্রেসিভের ক্ষেত্রে গ্রেন টু গ্রেন ট্রান্সফার বেশি ভালো হয়, সেই জন্য এখানে গ্রেন টু গ্রেন ট্রান্সফারের মাধ্যমে লোড ট্রান্সফার মেকানিজম যদি তোমাকে জিজ্ঞেস করে, ইউ উইল সে দ্যাট লোড ট্রান্সফার অকার্স ফ্রম গ্রেন টু গ্রেন লোড, মানে গ্রেন টু গ্রেন লোড ট্রান্সফার হয়, ঠিক আছে। আচ্ছা, ফ্লেক্সিবল পেভমেন্টে আর কি আছে ইম্পর্টেন্ট পয়েন্ট। ফ্লেক্সিবল পেভমেন্ট হলো, আচ্ছা, ফ্লেক্সিবল পেভমেন্টের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি সাবগ্রেড লেয়ারে কোনো রকম আনডিউলেশন আসে, দ্যাট আনডিউলেশন উইল বি শোন অর উইল বি সিন ইন দ্য টপ লেয়ার। কী বললাম, দ্য আনডিউলেশন ইন দ্য বটম লেয়ার উইল অ্যাপিয়ার অ্যাট দ্য টপ। যেহেতু এটা ফ্লেক্সিবল, দ্য আনডিউলেশন at the bottom layers will be shown or will be shown, will be seen, দেখা যাবে, will be seen in the top layers। আচ্ছা, এখানে একটা জিনিস লিখে দাও, এই যে এই জায়গাটাতে, ইট ইজ ফর্মড বাই লেয়ার্স অফ সাবগ্রেড, সাববেস, বেস অ্যান্ড ওয়্যারিং কোর্স ফ্রম বটম টু টপ। এর সাথে একটা পয়েন্ট তোমাকে লিখতে হবে যে প্রোভাইডিং টপ লেয়ার্স উইথ দ্য স্ট্রংগেস্ট ম্যাটেরিয়াল, বা মেকিং দ্য টপ লেয়ার্স দ্য স্ট্রংগেস্ট, মানে উপরের লেয়ারটা স্ট্রংগেস্ট থাকে, এই ওয়্যারিং কোর্সটা হবে স্ট্রংগেস্ট। দিস উইল বি স্ট্রংগেস্ট, আর এইটা হবে উইকেস্ট। অনেকের মনে ডাউট থাকতে পারে যে স্যার নিচের লেয়ারটা কী করে উইকেস্ট হবে, যত নিচে যাচ্ছি তত লোড বাড়ছে। অ্যাকচুয়ালি এর
লোড নেওয়ার ক্ষমতা মানে এর মধ্যে লোডটা সবচেয়ে বেশি আসা উচিত, কারণ কি কিউমুলেটিভ হচ্ছে, বাট তা অ্যাকচুয়ালি হয় না। বিকজ আমরা জানি যে বোসেনিক্স থিওরি বা ওয়েস্টারগার্ড থিওরি যাই তুমি দেখো, একটা লোড ডিস্ট্রিবিউশন প্রিন্সিপাল হয়। তো আমাদের লোড ইম্পর্টেন্ট না, আমাদের স্ট্রেস ইম্পর্টেন্ট। আমি এখানে কি বললাম, হোয়াট ইউ হ্যাভ টু সি, যে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ ইচ লেয়ার শুড বি গ্রেটার দেন অ্যাপ্লাইড কম্প্রেসিভ স্ট্রেস। মানে আমার স্ট্রেংথটা বেশি হতে হবে, আমার লোড বেশি না কম সেটা নিয়ে আমার জানার দরকার নেই। এই যদি একটা পেভমেন্ট লেয়ার থাকে, এখানে কোনো একটা গাড়ি বা কিছু যদি থাকে, সে ফর এক্সাম্পল পিছন দিক থেকে আমি গাড়িটা দেখাচ্ছি, এরকম আছে, তাহলে এর যে লোডটা আছে এরকমভাবে ডিস্ট্রিবিউট হবে। অ্যাজ ইট ইজ ডিস্ট্রিবিউটিং উইথ সাম অ্যাঙ্গেল, সেহেতু নিচে যেতে যেতে এরিয়াটা বেড়ে যাচ্ছে। সেহেতু লোড বাই এরিয়া যদি আমি দেখি, লোডটাও বাড়ছে অবভিয়াসলি, কিন্তু এরিয়াটা বেশি তাড়াতাড়ি বাড়ে, এরিয়াটা বাড়ে। যেহেতু এরিয়া বাড়ছে সেহেতু স্ট্রেসটা কমে যাচ্ছে, সেই জন্য নিচের দিকে অত স্ট্রেস না দিলেও চলবে, ঠিক আছে। সেই জন্য কিন্তু তুমি দেখবে ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনও আমি পড়াবো। এটা বেসিক্যালি গ্রুপ ইন্ডেক্স বা বিভিন্ন রকম আরও অনেক জিনিস আছে যার মাধ্যমে বোঝা যায় যে ওয়্যারিং কোর্স বেশি স্ট্রং হয় কম্পেয়ার টু বেস, সাব বেস বা সাবগ্রেড। এটা তুমি যখন আমি ডিজাইন করাবো, ডিজাইনের মেথডগুলো যখন পড়াবো তখনই বুঝে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দুটো ফেইলিয়ার মেকানিজম আছে, খুব ভালো করে দেখবে। অনেক জায়গায় কোশ্চেন আসে, বইতে পাবে না খুঁজে। এটা 5 নম্বর ইম্পর্টেন্ট, যে এর ফেইলিয়ারটা কিভাবে হয়। একটা হচ্ছে রাটিং, ফ্যাটিগ ফেলিয়ার। এই দুটো ফেলিয়ার খুব ইম্পর্টেন্ট। দেখো এই দুটো ফেলিয়ার এখন তো আমি দেখাতে পারবো না, আমি চাইবো যে ইন্টারনেটে সার্চ করে তুমি ছবিটা দেখে নাও ফ্যাটিগ এবং রাটিংয়ের দেখতে কেমন হয়। ফ্যাটিগ মানে কি হয় বলো তো, আমি যদি তোমাকে বলি, এটা আমি প্ল্যান দেখাচ্ছি রাস্তার একটা স্মল পোর্শন অফ ফ্লেক্সিবল পেভমেন্ট নিলাম, তার প্ল্যানটা দেখাচ্ছি, উপর থেকে দেখছি, ফ্রম টপ আমি এটা দেখছি, প্ল্যান মানে টপ থেকে দেখা, দেখবে এরকমভাবে ফেটে গেছে। ফ্লেক্সিবল পেভমেন্টটা এরকম করে ফেটে গেছে, মানে চৌকা 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 রেক্ট্যাঙ্গেলের মতো কিছু কিছু এরকম হয়ে গেছে। এটা প্রচুর দেখা যায়। দিস ইজ কল ফ্যাটিগ ফেলিয়ার এন্ড ইট হ্যাপেন্স বিকজ অফ রিপিটেশনস অফ লোড। প্রচুর লোড যখন আসে তার জন্য এটা হয়। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো যেটা একদম মুখস্থ করে রাখবে, কি ফ্যাটিগ ফেলিয়ারের কারণ কি লিখবে, হরিজন্টাল স্ট্রেইন অ্যাট দ্য বটম অফ ওয়্যারিং কোর্স। হরিজন্টাল strain at the bottom of wiring course। এটার জন্য এই ফ্যাটিগ ফেলিয়ারটা হয়ে থাকে। এটা মুখস্থ করে রাখবে, কিন্তু পরীক্ষার সময় চলে আসবে, বুঝতে পারবে না। হরিজন্টাল স্ট্রেন অ্যাট দ্য বটম অফ ওয়্যারিং কোর্স। আচ্ছা, এটা হলো। এবার রাটিংটা দেখি, রাটিংটা কি। রাটিংটাও তুমি নেটে সার্চ করবে। এগেইন আমি তোমাকে মানে একটু আইসোমেট্রিক ভিউ টাইপেরই দেখাচ্ছি, একদম টপ ভিউ না, একদম ফ্রন্ট ভিউ না, মাঝামাঝি। যদি তুমি দেখো, এটা ধরো ফ্লেক্সিবল পেভমেন্ট যাচ্ছে, তো এইদিকে লেয়ার আছে, রাস্তা আছে, তুমি দেখবে এইদিকে গর্ত হয়ে গেছে। মানে আমি ঠিক করে দেখাতে পারলাম না, এই দিকটা বসে গেছে। তাহলে এটা কি, এটা হচ্ছে লঙ্গিটিউডনাল ক্র্যাকস, এটা হচ্ছে রাটিং। মানে রাস্তা বরাবর লঙ্গিটিউডনালি দেখবে এরকমভাবে বসে গেছে একদিকটা, রাস্তা বরাবর লঙ্গিটিউডনালি, সোজা রাস্তা চলছে নর্থ ইস্ট, রাস্তা বরাবর লঙ্গিটিউডনালি বসে গেছে। কেন হয় তার কারণটা দেখো, ভার্টিক্যাল স্ট্রেইন at the top of সাবগ্রেড। ভালো করে মুখস্থ করে রাখবে।
কি দেখবে? বটম, টপ, হরাইজন্টাল, ভার্টিক্যাল, ওয়্যারিং কোড, সাবগ্রেড। মানে বেসিক্যালি কি বলা হলো? বলা হলো এটাই যে যদি ফ্লেক্সিবল পেভমেন্টের, এখানে বললাম না যে দ্য আনডিউলেশন অ্যাট দ্য বটম লেয়ার উইল সিন ইন দ্য টপ লেয়ার্স, মানে তুমি বটম লেয়ারে যদি কোনো রকম আনডিউলেশন চলে আসে তাহলে সেটা উপর লেয়ারও শো করবে। অ্যাকচুয়ালি এই যে লঙ্গিটিউডিনাল যে ক্র্যাক্সটা হয়েছে বা এরকম ডিপ্রেশন হয়েছে, এটা ক্র্যাক্স না, অ্যাকচুয়ালি লঙ্গিটিউডিনাল ডিপ্রেশন বলতে পারো, লঙ্গিটিউডিনাল ডিপ্রেশন। এই ডিপ্রেশনটা হওয়ার পিছনে কারণ কিন্তু এইটা নয়, কারণটা হচ্ছে নিচের লেয়ারে হয়েছে, সাবগ্রেডে, কিন্তু সেটা উপরে মানে শো করছে। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। তাহলে এত কিছু ছিল হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্টের মধ্যে। আচ্ছা, এই দুটোরই কারণ কিন্তু, এই দুটোরই মানে এটা তো হলোই হরাইজন্টাল স্ট্রেন, ভার্টিক্যাল স্ট্রেন সবই বুঝলাম, দুটোরই মেন কারণ কিন্তু প্রপার মিক্সিং ঠিক করে না হওয়া বা প্রপার কম্প্যাকশন ঠিক করে না হওয়া এবং রিপিটেশনস অফ লোড বেশি হওয়া। মানে যখন তুমি ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন করবে, এটা তো আমরা জাস্ট এমনি পড়ছি, তখন দেখবে যে ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন করা হয় নাম্বার অফ রিপিটেশনস অফ লোড। ধরো তুমি ডিজাইন করলে এন, নাম্বার অফ রিপিটেশন অফ লোড হলো হচ্ছে ধরো 5 লাখ, তুমি ধরলে 5 লাখ, মানে ওই রাস্তাটার উপর দিয়ে 5 লাখ গাড়ি যাবে ইন 1 ইয়ার। এটা ধরো তুমি প্রেডিক্ট করলে, করে এটা তুমি বললে, মানে ডিজাইনারকে তুমি এই ডেটাটা দিলে, দিস ডেটা ইউ হ্যাভ গিভেন টু দ্য ডিজাইনার হু উইল ডিজাইন দ্য ফ্লেক্সিবল পেভমেন্ট। ঠিক আছে, সে কীভাবে করবে সেটা পরের কথা। তুমি এটা দিলে 5 লাখ কার্ড উইল মুভ, একটা স্ট্যান্ডার্ড ভেহিকেল আছে, দ্যাট ভেহিকেল উইল মুভ 5 লাখ নাম্বার অফ ভেহিকেলস উইল মুভ ইন আ ইয়ার। বাট আফটার অ্যাকচুয়াল ডেটা কামস টু ইউ, 1 বছর পর দেখা গেল যে 5 লাখটা হয়ে গেছে 9 লাখ, মানে বেশি গাড়ি গেছে। ইউর প্রেডিকশনস, দ্য ডেটা ইনপুট অর ডেটা অ্যানালিসিস্ট যে আছে, সে যে ডেটা তোমাকে দিয়েছে, দ্যাট ডেটা ওয়াজ রং, এবং তার বেসিসে তুমি ডিজাইন করেছো, কিন্তু দেখা গেছে 9 লাখ গাড়ি চলেছে, তখনই কিন্তু এই সমস্যাগুলো হবে। ফ্যাটিক, ফ্যাটিক কখন হয়? তুমি যদি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালও পড়ে থাকো, ফ্যাটিক অকার্স বিকজ অফ রিপিটেশনস অফ লোড। যদি রিপিটেশন, মানে ফ্যাটিক মানে হচ্ছে এমন একটা ফেইলিয়ার যেখানে কিন্তু আমার ইল স্ট্রেস সের থেকে বেশি যায়নি। মানে ধরো কোনো একটার ইল স্ট্রেস হচ্ছে 240 MPa, কিন্তু 240 অবধি যায়নি, কিন্তু নাম্বার অফ সাইকেল ও রিপিটেশনস অফ লোড এত বেশি আছে যে 200তেই ও ফেল করে যাচ্ছে, দ্যাট ইজ কল ফ্যাটিক। তো নাম্বার অফ রিপিটেশনস অফ লোড যে আছে তার জন্য ফ্যাটিক হয়। তো সেই জন্য বললাম এনটা খুব ইম্পর্টেন্ট, যখন পড়াবো তখন ভালো করে দেখাবো কী করে এন ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, এন হচ্ছে নাম্বার অফ রিপিটেশনস অফ অ্যাক্সেলস। আচ্ছা, এটা হলো, দেখো আমিও দেখি আর কিছু বাকি থাকলো কি না। ঠিক আছে, কিছু বাকি নেই, মোটামুটি সব ফ্লেক্সিবল পেভমেন্টের বলা হয়ে গেল। এই 5টা পয়েন্ট মনে রাখলেই যথেষ্ট। এবার চলে আসো, এবার আমরা পড়বো হচ্ছে রিজিড পেভমেন্ট। রিজিড পেভমেন্ট নামের মাধ্যমেই শুনতে পারছো এই যে একটা রিজিড, ঠিক আছে, ফ্লেক্সিবল না, রিজিড পেভমেন্ট। তাহলে রিজিড পেভমেন্টে এবার আমরা কি প্রথম দেখবো? এই লেয়ারিং সিস্টেমটা দেখবো। ফ্লেক্সিবল পেভমেন্টের যেমন লেয়ারিং সিস্টেম আমরা দেখেছিলাম, তেমনি রিজিড পেভমেন্টের লেয়ারিং সিস্টেম দেখবো। তাহলে কি? ইট ইজ ফর্মড অফ লেয়ার্স। কি প্রথমে থাকবে সাবগ্রেড, সাবগ্রেড তো মাটি, এটা তো তোমাকে রাখতেই হবে, দেন বেস কোর্স অ্যান্ড সিসি, সিমেন্ট কংক্রিট স্ল্যাব। কীরকম দেখতে হবে? এটা তোমার সয়েল সাবগ্রেড, এটা হচ্ছে বেস কোর্স, আর এটা হচ্ছে সিমেন্ট কংক্রিট স্ল্যাব। এটা একটা স্ল্যাবের মতো থাকে, এটা পুরো আরসিসি দিয়ে বানানো হয়। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার রিজিড পেভমেন্টের লেয়ারিং সিস্টেম। এখানে কি কি সুবিধা আছে? সুবিধাটা এটাই যে যেহেতু এটা সিমেন্ট কংক্রিট স্ল্যাব আছে, সেহেতু এখানে নিচের লেয়ারের কোনো আনডিউলেশন উপরের লেয়ারে এফেক্ট পড়বে না। তাহলে কি? সবার প্রথমে তুমি বলবে এই যে প্রিন্সিপালটা আছে, ইটস ওয়ার্কিং প্রিন্সিপাল is based on bending action,
bending action of CC slab. So the undulation in the lower layer will not seen in the top. টপে এর কোনো এফেক্ট পড়ে না। লোয়ার লেয়ারে কি আনডিউলেশন হলো না হলো তার সাথে উপরের লেয়ারের কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর বেন্ডিং অ্যাকশনের উপর বেস করে হয়, এই লেয়ারের মাধ্যমে এটা হয়ে থাকে। রিজিড পেভমেন্টে আর তো কিছু নেই। হ্যাঁ, যেটা অবভিয়াসলি যেমন এটার যেমন ফেলিয়ার ক্রাইটেরিয়াটা ছিল কম্প্রেসিভ স্ট্রেংথ অফ ইচ লেয়ার শুড বি গ্রেটার দেন অ্যাপ্লাইড কম্প্রেসিভ স্ট্রেস। এইখানে কি হবে, এখানে হচ্ছে বেন্ডিং স্ট্রেংথ বা ফ্লেক্সজারার স্ট্রেংথ একই জিনিস, কিন্তু শুড বি গ্রেটার দেন অ্যাপ্লাইড বেন্ডিং স্ট্রেস। মানে এখানে তোমাকে দেখতে হবে বেন্ডিং স্ট্রেংথটা যেন বেশি হয়। এখানে বেন্ডিং অ্যাকশনের মাধ্যমে হবে, কিন্তু ফ্লেক্সজার অ্যাকশনের মাধ্যমে। আচ্ছা, হ্যাঁ, আর একটা আছে যেটা হচ্ছে এই যে রিজিড পেভমেন্ট আছে, সেই রিজিড পেভমেন্টে কী কী ফেলিয়ার হয়। যেমন দেখো ফ্যাটিক ফেলিয়ার এখানেও হবে, ফেলিয়ার্স ইন রিজিড পেভমেন্ট। এক নম্বর হচ্ছে ফ্যাটিক ফেলিয়ার হবে, একই জিনিস দেখে নেবে। এবং দু নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে পাম্পিং হয়, পাম্পিং ফেলিয়ার হয়। পাম্পিং ফেলিয়ারটা কী জিনিস দেখো, পাম্পিং ফেলিয়ারটা হচ্ছে যে এর কি হয় বলো তো, সিসি স্ল্যাব তো এর মধ্যে কোনো ভয়েডস বা কোনো রকম জল বেরোনোর উপায় নেই। তো নিচ থেকে যখন জলের প্রচুর প্রেশার চলে আসে, এটা তো সাবগ্রেড, এখানে প্রচুর জল আছে, তো এই জলটা উপরে বেরোতে পারে না। যখন বেরোতে পারে না তখন সে এখানে আপলিফ্ট একটা প্রেশার দেয়। আপলিফ্ট প্রেশারের মাধ্যমে কি হয়, পুরো সিসি স্ল্যাবটা ফেটে বেরিয়ে আসতে পারে। অ্যাজ ইট ইজ নট অ্যালাউইং ওয়াটার টু কাম আউট বিকজ দের ইজ নো হোল, কোনো স্পেস নেই যার মাধ্যমে বেরিয়ে আসবে, সেই জন্য জলটা বেরোতে পারে না বলে জলের প্রচুর প্রেশার হয়, পাম্পিং ফেলিয়ার বলে। পুরো তোমার এখান থেকে সয়েল নিয়ে সব একদম পাম্প করে বেরিয়ে আসবে এবং পুরো সিসি স্ল্যাবটা পড়ে যাবে। কি বললাম, একটা জলের লেয়ার আসছে, এসে এরকম করে সয়েল সাবগ্রেডের যে ম্যাটেরিয়ালগুলো আছে নিয়ে উপরে চলে যাচ্ছে, বেরোতে পারছে না, ওই জায়গাটা হোলের মতো সৃষ্টি হয়ে যাচ্ছে, পরে পুরো সিসি স্ল্যাবটা একবার ধাপ করে পড়ে যাবে। তো পাম্পিং ফেলিয়ার হচ্ছে, মানে এখানকার ফেলিয়ার হচ্ছে ফ্যাটিক আর রাটিং, এখানকার হচ্ছে ফ্যাটিক আর পাম্পিং ফেলিয়ার। লিখে রাখো। আর একটা জিনিস লিখে রাখবে, এটার হচ্ছে ইলাস্টিক থিওরির উপর বেস করে, এটা পরীক্ষায় চলে আসে তো শর্ট কোশ্চেন। ইলাস্টিক থিওরির উপর বেস করে এর ডিজাইনটা করা হয়। রিজিড পেভমেন্ট ডিজাইন ইজ বেসড অন দ্য ইলাস্টিক থিওরি। মানে ধরে নেওয়া হয় যে একটা ইলাস্টিক বিম আছে, যেটা একটা ইলাস্টিক ফাউন্ডেশনের উপর আছে। কি বললাম, ইলাস্টিক বিম আছে রেস্টিং অন ইলাস্টিক ফাউন্ডেশন। ব্যাস, এই ছিল তোমার ফ্লেক্সিবল এবং রিজিড পেভমেন্ট দুটো একই জায়গার মধ্যে আমার দেখানোর ছিল, সেই জন্য এরকম করে দেখাতে হলো। এবার স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এরপরে আর একটা জিনিস আছে, কি আছে এরপরে, সেমি রিজিড পেভমেন্ট। সেমি রিজিড, তাহলে সেমি রিজিড পেভমেন্টটা বলতে আমরা কি বুঝি, ভালো করে দেখো। এখানে সাবগ্রেড আছে, থাকবেই, অসুবিধা নেই। এইখানে থাকবে পিএসি কি আমি বলছি তোমাকে, এবং এখানে সিসি স্ল্যাব যেমন থাকে তেমনই থাকবে। পিএসি মানে কি, পোরাস অ্যাসফাল্ট,
কংক্রিট, এটা 30% মতো ভয়েড থাকে। দেখো রিজিড পেভমেন্টে পাম্পিংয়ের যে সমস্যাটা ছিল, যে জলটা বেরোতে পারছিল না, তার জন্য একটা পিএসি বা পোরাস অ্যাসফাল্টিক কংক্রিট দেওয়া হলো। অ্যাসফাল্ট মানে কি? কিছুই না। হোয়াট ইজ অ্যাসফাল্ট? বিটুমেন, তার সাথে ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, এইসব দিয়ে যে একটা মিক্সচার বানানো হয় সেটাকেই অ্যাসফাল্ট বলে। মানে বিটুমিনাস লেয়ারটাকেই অ্যাসফাল্ট বলা হয়, এটা মনে রাখবে। দিস ইজ অ্যাসফাল্ট। তাহলে এই পোরাস অ্যাসফাল্টিক কংক্রিট এটা এখানে একটা বানানো হয়, 30%-এর মতো ভয়েড থাকে, যার জন্য কী হয়, পাম্পিং ফেলিয়ারটাকে অ্যাভয়েড করা যায়। সেমি রিজিড কেন বলা হচ্ছে, বা কম্পোজিটও বলে এটাকে, একই জিনিস। কারণ কি, এর মধ্যে কংক্রিটেরটাও আছে, মানে সিসি স্ল্যাবও আছে, ফ্লেক্সিবল পেভমেন্টের বিটুমিনাসটাও আছে। অ্যাসফাল্ট মানেই বিটুমেন। বলো বুঝতে পারলে কি? তো এটা এই জন্য সেমি রিজিড পেভমেন্ট একটা করা হয়েছে। আশা করি তুমি বুঝতে পারলে। এবার আসো, এবার এই পয়েন্টে আসো। এবার আমরা একটা খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস পড়বো, যার জন্য তোমার কিন্তু একদম বেসিক কনসেপ্ট কাজে লাগবে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি বলে দেবো, আমার সাথে শোনো, ভালো করে বুঝতে পারবে। রিজিডিটি ফ্যাক্টর বলে একটা জিনিস আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। এই রিজিডিটি ফ্যাক্টরের উপর বেস করে সমস্ত টায়ার ডিজাইন করা হয়। ঠিক আছে, দেখো হোয়াট ইজ রিজিডিটি ফ্যাক্টর। এটা ইম্পর্টেন্ট, কিন্তু পরে বলবে না যে আমি বলিনি, পরীক্ষায় আসে। বেসিক্যালি ব্যাপারটা কি, রিজিডিটি ফ্যাক্টর মানে হচ্ছে কন্ট্যাক্ট প্রেশার বাই টায়ার প্রেশার। কিছু বুঝতে পারলে না, বোঝার কথাও না, কারণ কি ঠিক করে বলিনি। দেখো এটা তো মুখস্থ করার জন্য। এইবার আসো কনসেপ্টে। একটা টায়ার আমি ড্র করছি পেছন থেকে, মানে একটা গাড়ির পেছন থেকে দেখছি, সেই একটা টায়ার ড্র করছি। তাহলে এই হলো টায়ার, বুঝতে পারলে তো? টায়ারটা পেছন থেকে দেখছি আমি, পেছন থেকে। তাহলে রাস্তা আছে, এই যে রাস্তাটা সামনের দিকে চলে গেছে, এইভাবে গেছে, পেছন থেকে টায়ারটা দেখছি। আরও টায়ার আছে, 2টো টায়ার থাকে, 4টা টায়ার থাকতে পারে, দরকার নেই, আমি একটাই টায়ার দেখাচ্ছি। এটা হলো টায়ার। আচ্ছা, এখানে আর একটা টায়ার ড্র করে দিই, কাজে লাগবে। এই ধরো একটা টায়ার, ঠিক আছে? এই একটা টায়ার, একটা টায়ার, গাড়ির চাকার টায়ার। এই যে নিচের থেকে, এই যে রোড, এটা রোড সারফেস, এটা রোড সারফেস। নিচের থেকে যে উপরের দিকে লোডটা পড়ছে, এই যে প্রেশারটা যে দিচ্ছে, এটাকে কন্ট্যাক্ট প্রেশার বলে। কি প্রেশার বলে এটাকে? দিস ইজ কল্ড কন্ট্যাক্ট প্রেশার। এটাকে বলে কন্ট্যাক্ট প্রেশার। ঠিক আছে, এইটা আর এইটা। হ্যাঁ, আচ্ছা, এটা তো টায়ার। টায়ারের ভেতরে প্রেশার দিবে একটা, অ্যাজ পার ইকুইলিব্রিয়াম ল। তুমি এখান থেকে দিচ্ছ, ও একটা দেবে, এদিক থেকে দেবে, টায়ারের ভিতরে প্রেশার দেবে। এইটা হচ্ছে টায়ার প্রেশার। ঠিক আছে, এবার দুটো কন্ডিশন আমি তোমাকে বলবো। দুটো টায়ার রেখেছি, দুটো কন্ডিশন। একটা কি, যে টায়ারে প্রেশার কম আছে, একটা টায়ারে প্রেশার বেশি আছে। মানে আমরা জানতে চাইছি যে আমাদের যে গাড়ির চাকার টায়ার আছে, সেই গাড়ির চাকার টায়ারে আমি পাম্প বেশি করবো না পাম্প কম করবো? তোমরা সাইকেল চালাও, ঠিক আছে? সাইকেল চালালে অবভিয়াসলি তুমি বলে, স্যার পাম্প বেশি করেন, পাম্প বেশি করলে আমাদের চালাতে সুবিধা হয়। সেটা তো চালাতে সুবিধা হয়, সে অন্য কথা, কিন্তু অ্যাকচুয়ালি রাস্তার জন্য বা কোন কন্ডিশনের ক্ষেত্রে টায়ারে বেশি প্রেশার থাকলে ভালো না কম প্রেশার থাকলে ভালো, সেটা আমরা জানবো এখন। ঠিক আছে, দেখো প্রথম যে কন্ডিশনটা আছে এইটা, ধরো এখানে টায়ারে প্রেশার কম আছে, ঠিক আছে? তার মানে টায়ার প্রেশার কম আছে, তার মানে এই পোর্শনটা কম আছে, এটা বেশি আছে। কি বললাম? এটা বেশি আছে, এটা কম আছে। যদি এটা বেশি এবং এটা কম থাকে এবং ইকুইলিব্রিয়াম আমার দরকার হয়, কি বললাম? এটা বেশি আছে, এটা কম আছে, ইকুইলিব্রিয়াম দরকার হয়, তাহলে এই যে এটা তো আমি কেটে দিয়েছি টায়ারটাকে, এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে এখানে কোন দিকে প্রেশার আসবে? এখানে আসবে এই দিকে প্রেশার।
দেখো এই প্রেশার দুটো এসে এটাকে ব্যালেন্স করে দিল। কি বললাম, আমি বললাম লালটা আছে বেশি, মানে ধরো লালটা আছে, সে ফর এক্সাম্পল যদি আমি এক্সাম্পল ধরি, লালটা ধরো আছে 50, একটু বড় করে করছি, লালটা ধরো আছে 50, আর যে নীলটা আছে সেটা ধরো আছে 30, তাহলে 50 আর 30কে ব্যালেন্স করতে হবে তো, তাহলে এখানে 10 আর এখানে 10 আসবে, টোটাল 20। তার মানে যদি টায়ারে প্রেশার কম থাকে তাহলে কম্প্রেশন হয়, সেই জন্য টায়ারটা দেবে যায়। তাহলে কি হলো, এখানে পুরো কন্ডিশনটা লিখি, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ কন্ট্যাক্ট প্রেশারটা এটা মুছে দিচ্ছি। কি হলো এখানে, এই কন্ডিশনটা কি হলো, এই কন্ডিশনটা হলো যে প্রেশার ইন দ্য টায়ার ইজ লেস, সো দ্য টায়ার ইজ আন্ডার কম্প্রেশন। এটা কম্প্রেশনে আছে টায়ারটা। এখানে ধরো টায়ার প্রেশারটা বেশি আছে, এটা বেশি আছে, ধরো এটা আছে 50, এটা আছে 30, তাহলে ইকুইলিব্রিয়ামের জন্য আমাকে কোন দিকে করতে হবে, উপরের দিকে হবে, এইদিকে 10 এদিকে 10 আসবে। দেখো ব্যালেন্স হয়ে গেল, নিচে 30, 10 10 50, নিচের দিকে 50, মানে সামেশন অফ ভি ইকুয়ালস টু 0, সামেশন অফ ভি ইকুয়ালস টু 0। 30 উপরের দিকে, 10 উপরে, 10 উপরের দিকে, নিচে 50, তাহলে ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা, তাহলে এইটা কি হলো, তাহলে এই টায়ারটা আছে টেনশানে, তাহলে গাড়ির টায়ারে যদি পাম্প বেশি করো তাহলে সেটা টেনশানে থাকবে। তাহলে কি, প্রেশার ইন টায়ার ইজ মোর, সো দ্য টায়ার ইজ ইন টেনশন। তারপরে তুমি যদি পাম্প বেশি করো তাহলে টায়ারটা তোমার টেনশানে থাকবে, যাই করো না তুমি, তুমি বসো, তুমি না থাকো, তোমার সাথে আরও 4-5 জনকে বসাও, টায়ারে পাম্প বেশি থাকলে টেনশনে থাকবে, টায়ারে যদি পাম্প কম থাকে তাহলে কম্প্রেশনে থাকবে। এবার তোমার বক্তব্য হচ্ছে কোন কন্ডিশনে কোন গাড়ি চললে ভালো হয়। দেখো দুটোই দরকার। যদি স্মুথ সারফেস থাকে, পরীক্ষায় কোশ্চেন আসে, তাহলে কিন্তু এই কন্ডিশন ভালো হবে। যদি রাফ সারফেস থাকে সেক্ষেত্রে এই কন্ডিশনে হ্যান্ডেল করাটা বেটার হবে। স্মুথ এবং ভালো কন্ডিশনের যদি রাস্তা হয়, স্মুথ অ্যান্ড গুড কন্ডিশন রোড হলে এই কন্ডিশনে ভালো। টায়ারে যদি তোমার পাম্প বেশি থাকে তাহলে ভালো, না হলে কি বলো তো, রাফ কন্ডিশন হলে গাড়ি বারবার জাম করবে। যদি গাড়ি মানে রাস্তার কন্ডিশন খারাপ হয়, রাফ অ্যান্ড পুয়ার কন্ডিশনের যদি রাস্তা হয় তাহলে এই কন্ডিশনে ভালো। এবার আমরা অ্যাকচুয়ালি রাখবোটা কি, আমরা কি রাখবো, তার জন্য আইআরসি বলে দিয়েছে যে প্রত্যেকটা রাস্তাকেই মানে যে ধরো রাস্তা বানাবে সে কিভাবে বানাবে, কোন কন্ডিশনের উপর বানাবে, তাকে বলা আছে ভাই দেখো টায়ারের একটা স্ট্যান্ডার্ড প্রেশার আছে, সেই প্রেশারটা হলো 0.7 MPa অথবা 7 kg/cm²। এইটা আমরা টায়ার প্রেশার রেখে দেবো, ঠিক আছে, এটা আমরা রেখে দিতে চাই। এবার তুমি তোমার পেভমেন্ট ডিজাইন করো, মানে পেভমেন্টে ডিজাইন করছে সে ধরে নিচ্ছে টায়ার প্রেশার থাকবে 7 kg/cm²। দিস ইজ স্ট্যান্ডার্ড। বুঝতে পারলে কিনা বল, এটা টায়ার প্রেশার। এবার যদি কন্ট্রাক্ট প্রেশার মানে যদি টায়ার প্রেশার 7-এর থেকে বেশি হয় তাহলে কি, ইফ টায়ার প্রেশার ইকুয়ালস টু 0.7 MPa তাহলে কি রিজিডিটি ফ্যাক্টর ইকুয়ালস টু 1। ইফ টায়ার প্রেশার গ্রেটার দেন 0.7 MPa রিজিডিটি ফ্যাক্টর লেস দেন 1। আর ইফ টায়ার প্রেশার লেস দেন 0.7 MPa যদি কম থাকে তাহলে রিজিডিটি ফ্যাক্টর গ্রেটার দেন 1.0। আমাদের আইডিয়াল কন্ডিশন হচ্ছে এইটা। দিস ইউ হ্যাভ টু পুট। এই হলো ঘটনা। দেখো বুঝতে পারলে কি, পরীক্ষায় কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন আসে, আমি কিন্তু তোমাদের সমস্ত রকম কন্ডিশনে বুঝিয়ে দিলাম। টায়ার প্রেশার 0.7 হবে বা 7 কেজি, একই ব্যাপার, 0.7 MPa বা 7 kg/cm²। টায়ার প্রেশার 7-এর বেশি হলে রিজিডিটি ফ্যাক্টর 1-এর থেকে কম হবে, টায়ার প্রেশার 7-এর কম হলে রিজিডিটি ফ্যাক্টর 1-এর বেশি হবে। সমস্ত কিছু কম্বিনেশন তোমাদের কিন্তু আমি জানিয়ে দিলাম। পরীক্ষায় বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। আর একটা আছে, এখন অনেকটাই হয়ে গেছে,
ওটা শুরু করলে অনেকটা বড় হয়ে যাবে, বাট তাও আমি চাই ওটা করিয়ে দিতে, অনেক দিন ক্লাস দিইনি, একটা বড় ক্লাস থাকুক। সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সিঙ্গেল হুইল লোড। ঠিক আছে, দেখো কি বললাম, ইকুইভ্যালেন্ট সিঙ্গেল হুইল লোড। ইকুইভ্যালেন্ট সিঙ্গেল হুইল লোড, হোয়াট ইজ দিস? ইকুইভ্যালেন্ট সিঙ্গেল হুইল লোড, এটা কি জিনিস? দেখো, গাড়ি যে আছে না, গাড়ি দেখবে দুটো গাড়ির চাকা পাশাপাশি থাকে, বড় গাড়ি ধরো আছে লরি, তো দুটো গাড়ির যে এফেক্ট আছে সেই এফেক্টটা, তোমাকে আমি একটা কথা বলি, তুমি ফাউন্ডেশনে পড়েছো, কি পড়েছো? ধরো এই একটা মাটি আছে, এখানে হচ্ছে এই একটা বাড়ি আছে, এবং তার সাথে গায়ে লাগানো আর একটা বাড়ি আছে। যদি গায়ে লাগানো বাড়ি থাকে তাহলে এই যে এই জায়গাটা স্ট্রেসড হয়ে যায়। কেন? এই জায়গাতে এই বাড়িরও লোড আসছে, এই বাড়িরও লোড আসছে। দ্য সেম থিং হ্যাপেন্ড ইন কেস অফ হুইল অলসো। একটা লরি যখন যায়, লরিতে দুটো চাকা খুব পাশাপাশি থাকে, আবার ওই দিকে দুটো চাকা থাকে, তো ওই দুটো যে চাকা আছে, দুটো চাকা পাশাপাশি যে থাকে, সেই চাকা দুটোর কিন্তু কম্বাইন্ড এফেক্ট পড়ে। আমাকে সেই কম্বাইন্ড এফেক্টটা জানতে হবে, এবং আমাকে এমনভাবে ডিজাইন করতে হবে যে একটা চাকা যদি থাকতো তাহলে যে পরিমাণ ডিফ্লেকশান স্ট্রেস আসতো, দুটো চাকাও যেন সেম পরিমাণ ডিফ্লেকশান এবং স্ট্রেস জেনারেট করতে পারে। বুঝতে পারলে কিনা বলো? বুঝতে পারলে? দেখো আবার বলছি, মানে বেসিক্যালি কি হচ্ছে, খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। এই ধরো একটা বাড়ি ফাউন্ডেশন আছে, এইখানে একটা বাড়ি আছে সিঙ্গেল, এবং দূরে আর একটা বাড়ি আছে সিঙ্গেল, কোনো সমস্যা নেই, তুমি ডিজাইন করে দিলে এরকমভাবে হয়ে গেল। কিন্তু এই বাড়িটা ধরো খুব ক্লোজ আছে, কলকাতার বাড়ি, কি হলো, তুমি ডিজাইন করলে এইবার দুটো বাড়ি ভেঙে গেল, এটাও কোল্যাপস করে গেল, এটাও কোল্যাপস করে গেল। কি হলো? ইন্ডিভিজুয়ালি দূরে দূরে যখন ছিল কোনো সমস্যা ছিল না, যেই কাছে আসলো ভেঙে গেল। কেন? কারণ কি, এই যে জোনটা আছে, এই জোনটাতে এক্সেস স্ট্রেসড হয়ে গেছে, এক্সেস স্ট্রেসড জোন। যেহেতু এই জায়গাটাতে এক্সেস স্ট্রেস চলে এসছে, সেহেতু এই জায়গাটা আর লোডটা নিতে পারে। তেমনি আমাদেরও কি করতে হবে, গাড়ির চাকা দুটো খুব কাছাকাছি থাকে। তুমি যে কোনো লরি একটা ছবি দেখো, লরিতে তো একটা চাকা থাকে না ভাই, পিছন দিকে বা দুটো চাকা করে থাকে। ট্রলি আছে, বড় বড় যে গাড়িগুলো আছে, দুটো দুটো চাকা থাকে, খুব পাশাপাশি থাকে। সেই চাকা দুটোর কম্বাইন্ড এফেক্ট আমার জানা দরকার। না হলে কি হবে, যদি ইন্ডিভিজুয়ালি দুটো নিই, মানে ধরো দুটো গাড়ির চাকা আছে, তো তুমি কি করতে চাইছো, তুমি এরকম করতে পারো যে এই একটা গাড়ি আছে চাকা, পেছন থেকে দেখাচ্ছি আবার, আর এই একটা চাকা আছে, এখানে পি আছে, এখানে পি আছে। তুমি যদি নিয়ে নাও তাহলে কিন্তু এই স্ট্রেস জোনে এক্সেস স্ট্রেস চলে আসবে, তোমার ক্যালকুলেশনটা ভুল হয়ে যাবে। তার জন্য ইকুইভ্যালেন্ট সিঙ্গেল হুইল লোডে কনভার্ট করে নিতে হবে। এর ডেফিনেশনটা লেখো, ইকুইভ্যালেন্ট সিঙ্গেল হুইল লোডে আমি বলছি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ লোড অন দ্য সিঙ্গেল টায়ার, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ load on the single tire which will cause an equivalent magnitude of stress, strain and deflection etc. at a given location to that resulting from multiple wheel load at the same location. আবার বলছি, it is defined as load on the single tire which will cause an equivalent magnitude of stress, strain, deflection. এই তিনটে ওয়ার্ড ইউজ করবে, stress, strain and deflection etc. at a given location to that resulting from the multiple wheel load at the same location. ঠিক আছে, দেখো এবার এই একটা হুইল আছে, এই আর একটা হুইল আছে, দুটো হুইল আছে। এখানে ধরো পি লোড দিলাম, এখানে আমি পি লোড দিলাম। এটা হচ্ছে 45 ডিগ্রি, অ্যাঙ্গেলে ঘুরে বেড়ায়, এটা ধরে নেওয়া হয়। ঠিক আছে, এই দুটোর সেন্টার টু সেন্টার যে স্পেসিং আছে সেটাকে আমরা এস ধরে নিচ্ছি, সেন্টার টু সেন্টার স্পেসিং। দুটোর মধ্যে যে ডিফারেন্স আছে সেটাকে আমরা ডি ধরে নিচ্ছি। কি কোনটা ডি ধরলাম? দুটো চাকার যে ইনার টু ইনার এজ আছে সেটা হচ্ছে ডি, আর দুটো চাকার সেন্টার টু সেন্টার স্পেসিং হচ্ছে এস। তাহলে আমি লিখে দিই, ডি হচ্ছে ইনার টু ইনার এজ ডিস্টেন্স,
আর এস হচ্ছে সেন্টার টু সেন্টার স্পেসিং। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এই যে আছে এইটা হচ্ছে d/2। d/2টা কী জিনিস? ধরে নেওয়া হচ্ছে যে d/2 অবধি ওদের ইন্ডিভিজুয়াল এফেক্ট মানে পি কাজ করবে। মানে d/2 অবধি কী হবে, এর যা লোডের এফেক্ট আছে এর যা তাই লোডের এফেক্ট হবে পি মানে এখানে এই অবধি পি লোড কাজ করবে, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে 2s, মানে স্পেসিংটা এস, 2s অবধি হচ্ছে 2p হয়ে যাবে, এখানে 2p হয়ে যাবে। d/2, d হচ্ছে ইনার এজ, ইনার টু ইনার এজ, এটা হচ্ছে d। আর সেন্টার টু সেন্টার হচ্ছে এস। তাহলে d/2 অবধি পি কাজ করবে, মানে এই অবধি পি যা আছে তাই। মানে পি লোড যদি 1200 হয় তাহলে 1200, 1300 হলে 1300, 1400 হলে 1400, 100 হলে 100, ডাজন্ট ম্যাটার। আর 2s ডিস্টেন্সে এসে 2p হয়ে যাবে, মানে দুটোর কম্বাইন্ড এফেক্ট হয়ে গেল। মানে ধরো 100 করে আছে তাহলে 200 হবে। কিন্তু মাঝেরটা কি হবে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। মাঝেরটা হচ্ছে লগারিদমিক ওয়েতে বাড়বে, মানে এই পি থেকে 2p অবধি লগারিদমিক ওয়েতে বাড়বে। দেখো এটা কীভাবে বলে, এই হলো তোমার, এদিকে যদি আমি লোড করি, এদিকে যদি ডিস্টেন্স ধরা হয়, না ডিস্টেন্সটা এদিকে করব, লোডটা এদিকে করব। এটা d/2, এটা হচ্ছে 2s, এটা হচ্ছে p, এটা হচ্ছে 2p। ঠিক আছে, তার মানে d/2তে p আছে আর 2pতে 2s আছে। মাঝখানেরটাকে লগ হিসাবে বাড়বে, লগ বাই লগ, লগ লগ স্কেলে তুমি বসাবে। বুঝতে পারলে? যেমন ধরো সে ফর এক্সাম্পল পরীক্ষায় কোশ্চেন আসলো যে জেড ডেপথে লোড কত হবে, যেটা d/2 থেকে বড় এবং 2s এর থেকে ছোট। জেড ডেপথে লোড কত হবে জিজ্ঞেস করলো, কীভাবে করবে দেখো। জেড ডেপথে ধরে নিলাম পি ড্যাশ আসবে, তাহলে লগ পি ড্যাশ ইকুয়ালস টু লগ পি, মানে এইটা নিলাম প্লাস লগ 2p মাইনাস লগ পি ডিভাইডেড বাই, মানে লিনিয়ার ইন্টারপোলেশন কিন্তু লগারিদমিক স্কেলে করতে হবে, লগ 2s মাইনাস লগ d/2 হয়ে গেল। মানে এই ডিস্টেন্সটা নিলাম 2s মাইনাস d/2, 2p, মানে বুঝতে পারলে তো, 2p মাইনাস p, 2s মাইনাস d/2, যেটা নর্মাল লিনিয়ার ইন্টারপোলেশন করি সেটাতে লগারিদমিক ইন্টারপোলেশন করতে হলো, ইন্টু লগ ডিস্টেন্সটা হচ্ছে তোমার z মাইনাস লগ d/2। দিস ফর্মুলা ইউ হ্যাভ টু রিমেম্বার। যদি তুমি বুঝতে না পারো লগারিদমিক ইন্টারপোলেশন কী করে করতে হচ্ছে, কিছুই না, এটা একটা নর্মাল ইন্টারপোলেশন যেটা আমরা লগ স্কেলে করছি। যদি নর্মাল ইন্টারপোলেশন করতে হতো, ধরো লগ নেই, তাহলে কি হতো আমি দেখিয়ে দিচ্ছি। ধরো লগ নেই, নর্মাল ইন্টারপোলেশন করতে হচ্ছে, তাহলে কি করতাম, পি ড্যাশ ইকুয়ালস টু পি, মানে এইটা বেস ধরে নিলাম, প্লাস বাড়ছে কোথা থেকে, 2p থেকে p, 2p মাইনাস p, কত ডিস্টেন্সে বাড়ছে, 2s মাইনাস d/2, 2s মাইনাস d/2, আর আমাকে কত দূর অবধি যেতে হবে, ইন্টু z মাইনাস d/2। এইটা হতো নর্মাল ইন্টারপোলেশন হলে। সেই নর্মাল ইন্টারপোলেশনের যা আছে তার আগে প্রত্যেকটার আগে লগ লাগিয়ে দিবে, হয়ে যাবে। যদি বুঝতে অসুবিধা, কারণ কি এটা মুখস্থ করা কিন্তু সম্ভব নয়। দিস ফর্মুলা ইউ ক্যানট রিমেম্বার, এটা বুঝতেই হবে তোমাকে। তাহলে লিনিয়ার ইন্টারপোলেশনটা করবে, লিনিয়ার ইন্টারপোলেশন করার পরে প্রত্যেকটার আগে লগ লাগিয়ে দেবে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে। আর যদি এইভাবে করতে পারো তাহলে তো খুবই ভালো। দেখো বুঝতে পারলে কিনা, এই জায়গাটা কোত্থেকে আসে বুঝতে পারলে তুমি, এটা আমি তোমাকে বোঝাচ্ছি। এবার এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ দেখো, এটা বোঝানো দরকার আছে, এগুলো অনেকে জানে না, তো সেই জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে খুব কষ্ট হয়। আর এই জিনিসগুলো জানলে তো তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে কষ্ট হবে না। এটা কোথা থেকে আসলো দেখো, 2s মাইনাস d/2 ডিস্টেন্সের জন্য, 2s মাইনাস d/2 ডিস্টেন্সে লোড বাড়ছে,
2p মাইনাস পি। 2s মাইনাস ডি বাই টু ডিস্টেন্স যদি আমি যাই তাহলে লোড বাড়ছে 2p থেকে p, বা p থেকে 2p অবধি বাড়ছে, তাহলে এক ডিস্টেন্সে বাড়বে কত? 2p মাইনাস পি ডিভাইডেড বাই 2s মাইনাস ডি বাই টু। আর যদি z মাইনাস ডি বাই টু বাড়ে, যেটা অ্যাকচুয়ালি ছিল z মাইনাস ডি বাই টু, তাহলে কত হবে? 2p মাইনাস পি ডিভাইডেড বাই 2s মাইনাস ডি বাই টু ইন্টু z মাইনাস ডি বাই টু। ব্যাস হয়ে গেল। আর প্রথমে বেসটা ধরে নিয়েছিলাম পি, তাহলে পি থেকে কত বাড়লো? তো পি প্লাস এত। মানে এগুলো হচ্ছে ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথডের জিনিস, যেগুলো তোমাদের এখন বুঝতে অসুবিধা হয়। এটা অসুবিধা অনেকেরই হয়েছে, আমি বুঝতে পেরেছি। যেটা একদম ইউনিটারি মেথডের জিনিস, সেটাকে আমরা ডাইরেক্টলি এখন করে নিচ্ছি, কারণ কি আমরা এখন 4, 5, 6-এ পড়ি না। এই হলো ঘটনা। এর একটা অঙ্ক করো, তাহলে দেখবে বুঝতে সুবিধা হবে। একটা অঙ্ক করে নাও। অঙ্কটা এরকম দিয়েছে, এখানে একটা চাকা আছে, দূরে একটা চাকা আছে, এটা দিয়েছে 100 মিলিমিটার, 10 সেন্টিমিটার আর কি, আর এখান থেকে এটা ডিফারেন্সটা দিয়েছে 300 মিলিমিটার। তাহলে এটা 20 কিলো নিউটন, দিস ইজ অলসো 20 কিলো নিউটন। ঠিক আছে, তাহলে বলেছে যে জেড ইকুয়ালস টু 200-এ কত হবে? দেখো জেড ইকুয়ালস টু 200-এ কত হবে? এরকম এরকম করে বাড়বে, এটাও এরকম এরকম করে বাড়বে, কিচ্ছু অসুবিধা নেই, বাড়ুক। আচ্ছা, এবার আমাদের কনসেপ্ট অনুযায়ী এইটা হয় ডি বাই টু, তার মানে ডি কত? এখানে এখানে ডি কত? 100 লিখে রাখবে এগুলো। এস কত? 300। তাহলে ডি বাই টু কত হবে? 50। তার মানে এইটুকু 50, তার মানে এই অবধি পি আছে। আর এটা 2s, 2s মানে কত? তাহলে 600। এইটা হচ্ছে 2p। তাহলে পি কত? পি হচ্ছে 20 কিলো নিউটন, আর এটা হচ্ছে 2p মানে হচ্ছে 40 কিলো নিউটন। তাহলে আমাকে বলেছে 50 আর 600-র মাঝখানে একটা পয়েন্ট বলেছে, সেটা হচ্ছে 200। তার মানে ধরে নাও মোটামুটি এই জায়গাটা উপর থেকে 200 মিলিমিটারে কত হবে? কত হবে? এটা আমি পি ড্যাশ ধরে নিলাম। এবার ফর্মুলাটা লাগাই। কি ফর্মুলা ছিল? লগ পি ড্যাশ ইজ ইকুয়াল টু লগ পি, পি মানে কত? 20 প্লাস, এটাকে বেস ধরে নিচ্ছি, তাহলে লগ 2p মাইনাস পি ছিল, 2p মানে 40 মাইনাস লগ 20 ডিভাইডেড বাই লগ 2s মানে 600 মাইনাস লগ 50 ডি বাই টু, লগ 2s মাইনাস লগ ডি বাই টু ইন্টু লগ জেড মাইনাস লগ ডি বাই টু, তার মানে লগ জেড, জেড মানে কত? 200, যেটা বার করতে বলেছে। আচ্ছা তোমরা না এখানে আবার মাইনাস করে দিও না, 200 মাইনাস 50, এই ভুলটা করে দিও না কিন্তু, প্রত্যেকটার আগে লগ লাগাবে। লগ 200 মাইনাস লগ 50 মানে লগ 200 বাই 50, লগ 200 মাইনাস 50 নয়, মাইনাস লগ 50। ওই ভুলটা তোমরা করতে পারো। ধরো লগ 40 মাইনাস লগ 20 না লেখে লগ 40 মাইনাস 20 করে দিলে। প্লিজ ডু নট ডু দিস মিস্টেক্স। এবার এটার যা অ্যান্সার হবে সেটাই। আচ্ছা এটা লগ আছে 10 বেস, মনে রাখবে। এটা করো ক্যালকুলেট। ক্যালকুলেটরটা কোথায়? তুমি করো, আমিও করছি। আচ্ছা, লগ 40 মাইনাস লগ 20 কত হয়? 0.3, একদম ভেঙে ভেঙে লিখছি। 0.3, নিচেরটা কত? লগ 600 মাইনাস লগ 50, এটা হচ্ছে 1.079 লগ 200
মাইনাস লগ 50 0.602 আর লগ 20 এটা হচ্ছে 1.301 আর এটা লগ 10 বেস পি ড্যাশ কত হচ্ছে দেখো এত প্লাস 0.3 ডিভাইডেড বাই 1.07 না ভেঙে ভেঙে করবে নাহলে পরীক্ষায় ভুল হয়ে যাবে 0.602 এটা হচ্ছে 1.468 লগ 10 বেস পি ড্যাশ তাহলে পি ড্যাশ কত হবে 10 টু দি পাওয়ার 1.468 10 টু দি পাওয়ার অ্যান্সার দিস ইজ কামিং আউট অ্যাজ 29 পি ড্যাশ হচ্ছে 29.40 কিলোনিউটন এই লোডটা দিয়ে তোমাকে কাজ করতে হবে তার মানে এখানে 50 মিলিমিটার নিচে লোড হচ্ছে 20 600 মিলিমিটার নিচে লোড হচ্ছে 40 কিন্তু তার মাঝখানে মানে 200 মিলিমিটার নিচে লোড হচ্ছে 29.40 পরীক্ষার সময় এরকম কোশ্চেন আসে যে এই জেড এর ভ্যালুটা যে দিল ধরো তোমাকে বললো জেড ইজ ইকুয়াল টু 40 মিলিমিটার তাহলে লোড কত হবে 200 বলেছে না এখানে তো 200 বলেছিল জেডটা 200 40 বললো তুমি এরকম ইন্টারপোলেশন করা শুরু করে দেবে তুমি হয়ে যাবে গান্ডু মূর্খ কেন কারণ কি বলেছে কোড d/2 অবধি পি থাকবে তার মানে 50 আছে বলেছে 40 তাহলে পি থাকবে অতএব জেড যদি 40 মিলিমিটার বলে তাহলে তোমার পি হবে বা লোড হবে হচ্ছে 20 মানে এর উপর অবধি তো কোনো অসুবিধা নাই 20 আরও একটা কোশ্চেন আসতে পারে যে যদি জেড 700 মিলিমিটার হয় তাহলে কত হবে এগেইন তোমরা লগ লগ করতে থাকবে করার কোনো একদম করবে না কারণ কি জেড বলেছে 600-র পরে যাই হোক না কেন 2p তার মানে যখনই তোমার 700 হয়ে যাচ্ছে তখন তুমি 2p করে দাও 2p কত 220 × 2 = 40 তার মানে তোমাকে খালি লগ লগ ইন্টারপোলেশন তখনই করতে হবে যখন সেটা d/2 থেকে 2s এর মধ্যে থাকে রিমেম্বার ইট লগ ইন্টারপোলেশন d/2 লেস দেন জেড লেস দেন 2s লেস দেন ইকুয়াল টু না কিন্তু ইকুয়াল টু হয়ে গেলেই মানে যদি লেস দেন এর থেকে কম থাকে তাহলে পি এর থেকে বেশি হলে 2p তার মানে জেডটা যদি d/2 থেকে 2s এর মধ্যে থাকে তাহলেই তুমি লগ ইন্টারপোলেশন করবে পরীক্ষার সময় যদি তুমি এমসিকিউ পরীক্ষাতে যাও যেখানে ক্যালকুলেটর অ্যালাউড নাই সেখানে এই কোশ্চেনটা তোমার কখনোই আসবে না প্লিজ কিপ ইন ইউর মাইন্ড খুব মুশকিল আসলে ছেড়ে দাও বেটার কারণ কি এটা তুমি করতে পারবে না তখন কি করতে হবে তখন করতে হবে তোমাকে দেখবে পরীক্ষাতে তোমাকে d/2 থেকে নিচে দিয়ে দিয়েছে এই কোশ্চেনটাই ধরো পরীক্ষাতে z = 30 মিলিমিটার দিল তোমাকে ইন্টারপোলেশন করতে হবে না তুমি বলে দেবে ডাইরেক্ট পি এই পরীক্ষাতেই এই কোশ্চেনটাতেই তোমাকে 650 মিলিমিটার দিল তোমাকে করতে হবে না তুমি বলে দেবে 2p এবার দেখবে আমি বলার পরেও কিছু কিছু পরীক্ষা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশনে এইটাই দিয়ে দিল ক্যালকুলেটর নেই এইটাই দিল ইউ ডোন্ট হ্যাভ ক্যালকুলেটর অনেক দেখেছি আমি মানে তোমাকে দিয়ে দিল জেড = ধরো 150 মিলিমিটার করে বললো করো সেই পরীক্ষাগুলোতে তোমাকে লগের ভ্যালু কিছু মনে রাখতে হবে লগ 2 কত লগ 3 কত লগ 5 কত কিছু কিছু সময় দিয়ে দেয় যে কনসিডারিং লগ 7 = দিস সেগুলো ক্যালকুলেশন করতে হবে ওগুলো বড় পরীক্ষা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে আসে আর না আসার মতো কিছু নেই বাট পিএসসিতে এরকম কোশ্চেন দেবে না আশা করি জেনারেলি না হলে তোমাদের ক্যালকুলেশনে অনেক ঝামেলা হয়ে যাবে আচ্ছা লগ 40 - লগ 20 মানে তো জানোই লগ 40 - লগ 20 মানে লগ 2 মানে লগ 40/20 মানে এইটাই লগ 40/20 ঠিক আছে ব্যাস চলো আজকের মতো এটুকুই থাক নেক্সট দিন আবার দেখা যাবে আস্তে আস্তে আমরা ক্লাস দিতে থাকবো আমার এই ক্লাসের সাথে কিন্তু কোনো এক্সামের কোনো সম্পর্ক নেই আমার টার্গেট হচ্ছে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যত ক্লাস হয় সেগুলো আমি তোমাদের করিয়ে দেবো এবার তোমরা তাড়াহুড়ো করবে না আমার পক্ষে তাড়াহুড়ো করে দেওয়া কিন্তু সম্ভব নয় ঠিক আছে চলো টাটা